নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ঠিক বিকেল 5টায় শুরু করছি 5টার 5 মিশালি। একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের। পেট কাটা হয়ে গেছে রোগীর, কিন্তু তারপরেও অপারেশন করলো না ডাক্তার, ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। জরায়ু টিউমার অপারেশন না করেই ফেরানো হলো রোগীকে। অপারেশন না করেই পেট সেলাই করে দেওয়া হলো রোগীর। হ্যাঁ, এই অভিযোগ বনগাঁ নার্সিং হোমের বিরুদ্ধে। ঠিক কি ঘটনা, কেন অপারেশন না করে ফেরত পাঠানো হলো জানার চেষ্টা করব। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনিরুদ্ধ, কেন পেট কেটে অপারেশন না করে রোগীকে ফেরত? নার্সিং হোমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। একদমই দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁর একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে রোগীর পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। জয়শ্রী অধিকারী, যার বাড়ি বনগাঁর বনবিহারী কলোনিতে, তিনি জরায়ু টিউমারের অপারেশন করবার জন্য এই নার্সিংহোমে ভর্তি হয়েছিল গতকাল, এবং এখানকার ডাক্তারকে তিনি গত 1 মাস ধরে দেখাচ্ছেন। সেই কারণে গতকাল ডাক্তারের কথা মতোই তিনি ভর্তি করেছিলেন অপারেশন করবার জন্য। আজ সকালে যখন তাকে অপারেশনে থিয়েটারে নিয়ে যাওয়া হয়, অপারেশনের টেবিলে তোলা হয় এবং তার পেট কাটা হয়, পেট কাটবার পরে ডাক্তারবাবু, অর্থাৎ যিনি ডাক্তার ছিলেন, তিনি জানিয়েছেন যে এই রোগীর অপারেশন করা যাবে না। পরবর্তীতে তাকে আবার সেলাই করে জেনারেল বেডে পাঠানো হয়। এই নিয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষ, অর্থাৎ বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ যে ডাক্তার এনাকে অপারেশন করেছে, অর্থাৎ জয়শ্রী দেবীকে অপারেশন করেছে, দীর্ঘ 1 মাস ধরে সমস্ত রিপোর্ট করা সত্ত্বেও, সমস্ত কিছু জানবার পরে অপারেশন করতে এসে পেট কাটবার পরে কেন ফেরত দেওয়া হলো, তারা অভিযোগ তুলে রীতিমতো থানায় অভিযোগ দায়ের করেছেন। এমন অবস্থা তৈরি হয়েছিল যেখানে অপারেশন না করে পেট সেলাই করে দিতে হলো? কতটা জটিল অবস্থা ছিল? একদমই দেখো, আমরা নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। নার্সিংহোম কর্তৃপক্ষের যিনি ডাক্তারবাবু আছেন, তিনি রীতিমতন বক্তব্য দেননি এবং সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। অন্যদিকে যে ডাক্তার অপারেশন করেছেন তিনি কিন্তু জানিয়েছেন যে অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, রিপোর্ট ভুল থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। তিনি রিপোর্টের দিকে আঙুল তুলেছে, যেহেতু রেডিওলজি এই রিপোর্ট করেছিল, সেই রেডিওলজির দিকেই তিনি আঙুল তুলেছেন, এবং সেই কারণেই অপারেশন থিয়েটারে তিনি বুঝতে পেরেছেন যে যদি রুগীকে অপারেশন করা হয় তাহলে তার জীবন সংশয় থাকতে পারে। সেই কারণেই অপারেশন না করে আবার সেলাই করে তাকে জেনারেল বেডে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এটা কেন আগে থেকে নার্সিংহোম কর্তৃপক্ষ যাচাই করলো না? অপারেশন টেবিলে কেন রোগীকে নেওয়ার পর এটা বুঝতে পারলেন চিকিৎসকরা? কেন আগে থেকে তার পরীক্ষা করা হলো না শারীরিকভাবে? একদমই স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু পরিবারের পক্ষ থেকেও তুলেছে, এবং আমরাও ওই ডাক্তারবাবুকে বারবার করে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন আপনি আগে থেকে সমস্ত রিপোর্ট দেখে কেন বুঝতে পারেননি যে এই রুগী ক্রিটিক্যাল কন্ডিশন বা এই রুগী জটিল অস্ত্রোপচার আপনার এখানে করা সম্ভব নয়, বা ইনার আরও ঊর্ধ্ব পর্যায়ের বা অন্য কোনো ভালো সুচিকিৎসার প্রয়োজন আছে, সেটা বুঝে আপনি কেন এখানে তাকে পেট কেটেছিলেন, অপারেশন না করতে পেরে আবার তাকে সেলাই করা হলো, তার দায় কে নেবে? সে বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন যে এই রুগীর পরিবারের পাশে তারা থাকবেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ তাদেরকে সকালবেলা জানানো হয়েছিল যে পেট কাটা হয়েছে, আপনাদের এই রুগীকে সেলাই করে দেওয়ার পরে আপনারা নিয়ে যাবেন, তারা ভালো থাকবেন, কোনো দায় নেয়নি তারা। পরবর্তীতে রিপোর্টারদের, অর্থাৎ সংবাদ মাধ্যম যাওয়ার পরে তাদের সামনে সমস্ত দায় স্বীকার করেছেন যে আমরা আগামীতে এই রুগীর দায় নিচ্ছি। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন যে তাদেরকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল রুগীর কোনো দায় তারা নিচ্ছেন না। সংবাদ মাধ্যম দেখেই তারা বলছেন, তেমনই কিন্তু দাবি করেছেন পরিবারের পক্ষ থেকেও। প্রিয়াঙ্কা। বেশ অনিরুদ্ধ, অবশ্যই দায়িত্ব নেবেন, তিনি তো নিয়েছেন দায়িত্ব। ব্যাস, তাহলে আপনি কথাটা বলেছেন যে দায়িত্ব না হলে কিছু নেই, দায়িত্ব তো অবশ্যই নিতে হবে। অপারেশন টোটাল হয়নি, কিছুই হয়নি, সমস্যা উনি দায়মুক্ত হয়ে গেছে। আপনি কোনো দায়িত্ব নেন, আপনি বলেছেন 3 দিন আপনার আপনারা নিয়ে যাবেন, 3-4 মাস ঘটবে, খাবে যাবে কি খাপ তুলে দিলেন, তারপরে নিয়ে আসবেন। তা না, জীবনের দায়িত্ব, কার দায়িত্ব আমার জানার দরকার নেই। আমাদের দায়িত্ব পালন করেননি, এখন সময় করেননি। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা অবশ্যই দায়িত্ব নেব, এটা জেনে রাখুন। এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে হবে।
2 মাস ধরে আমরা দেখাচ্ছি যে জরায়ুতে টিউমার হয়েছে এই কারণেই। যখন অপারেশন ওটিতে নিয়ে যাই পেটটা কেটে ফেলেছে, আমাদেরকে বলছে যে এখন ক্রিটিক্যাল অবস্থা, যে ডাক্তারের চিকিৎসা করার দরকার সেই ডাক্তার আমাদের কাছে নেই। এই মতন অবস্থাতে আমরা এখন সেলাই করে দেবো, এই মতন অবস্থাতে আপনারা নিয়ে যাবেন। না, অপারেশন করেনি, অর্ধেক রাস্তায় ফেলে রেখে দিয়েছে। শুধুমাত্র ইনসিশন দেওয়া হয়েছে, কোনো কিছু কেটে বাদ দেওয়া হয়নি এবং বাদ দেওয়া যায়নি। এবার অপারেশনের সময় শুধু আমি প্রেজেন্ট ছিলাম তা নয়, আমি আরও 4 জন গাইনোকোলজিস্ট এবং সার্জনের ডিসিশন নিয়েছি। প্রত্যেকেরই একটা ডিসিশন যে এই অবস্থায় অপারেশন করতে গেলে রোগীকে বাঁচানোটাই আমাদের পক্ষে অসম্ভব হয়ে যেতে পারে। যতক্ষণ না অ্যাবডোমেন ভেতরে ঢোকা যাচ্ছে ততক্ষণ সব কিছু বোঝা যায় না। তার জন্য অপারেশন না করে, প্রসিড না করে বন্ধ করে দেওয়া হয়েছে, দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর ঘটনা বনগাঁর একটি নার্সিং হোমে, সেখানে পেট কেটেও অপারেশন না করেই রোগীকে ফেরত, জরায়ু টিউমার অপারেশন না করেই ফেরানো হলো রোগীকে। আর এখান থেকেই প্রশ্ন যে কেন অপারেশন টেবিলে তোলার পর চিকিৎসকরা আগেই পরীক্ষা না করে তাকে রোগীকে অপারেশন টেবিলে তুললেন। এখন কেমন রয়েছেন ওই রোগী জানার চেষ্টা করব। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, কেমন রয়েছেন তিনি? দেখো, একদমই যে রোগীকে এই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল, পেট কাটা হয়েছিল, তার অপারেশন করা হয়নি, পরবর্তীতে আবার সেলাই করে তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। ডাক্তার কিন্তু জানিয়েছে যে এই রোগী এখন স্থিতিশীল অবস্থানে আছে, কিন্তু পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে যেহেতু এই ধরনের রোগীকে একবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, তার যে মানসিক অবস্থান রোগী অনেক খারাপ আছে, পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে ডাক্তার কিন্তু জানিয়েছে যে স্থিতিশীল অবস্থানে আছে, তাকে তারা চিকিৎসার মধ্যে রেখেছেন এবং আগামীতেও তারা দেখবেন বলেও আশ্বস্ত করেছেন। বেশ অনিরুদ্ধ। 3 বছরের শিশুর নাকের ভিতরে বেলুন, অসুস্থ শিশুকে চিকিৎসা না করে ফেরানোর অভিযোগ কোচবিহার জেলা হাসপাতালে। পরবর্তীতে অপারেশন করে প্রাণ বাঁচল আলিপুরদুয়ারের একটি গ্রামীণ হাসপাতাল। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকা, এখানকার একটি পরিবারের ছোট শিশু কন্যা, বয়স 2 বছর 9 মাস। বুধবার সন্ধে বেলুন নিয়ে খেলা করছিল শিশু। হঠাৎ নাকের ভিতরে ঢুকে যায় বেলুনের একটি অংশ, ফলে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তড়িঘড়ি শিশুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুন্ডিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় কোচবিহার জেলা হাসপাতালে। পরিবারের অভিযোগ, রাতেই ভর্তি করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এক্স রে করা হয়। পরিবারের অভিযোগ, এক্স রে রিপোর্ট দেখার পর শিশুকে সুস্থ না করেই ফিরিয়ে দেয় কোচবিহার জেলা হাসপাতাল। পরিবারের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত যন্ত্র না থাকায় চিকিৎসা হবে না বলে জানান জেলা হাসপাতালের চিকিৎসক। ওটা খেলা করতেছিল, বেলুনের টুকরো নিয়ে ওর নাকের মধ্যে ঢুকাই দিয়েছিল, ও ঢুকায় পরে ওটা ভিতরে চলে গেছিল। আচ্ছা, তারপরে পুন্ডিবাড়ি আসছিল, পুন্ডিবাড়ি থেকে হয় নাই, ওইখান থেকে রেফার করছিল কোচবিহার থেকে পরে নিয়ে গেছে কোচবিহার। তখন রাত্রে 8টা বাজে, ওখানে 2 ঘন্টা বসেছিলাম। পরে 2 ঘন্টা পরে ডাক্তার আসলো, আসা দেখলো, ওটা বললো বের করা যাবে না, এখানে যন্ত্র নেই। যদি পেশেন্ট পার্টি কোনো অফিসের অভিযোগ করে তাহলে আমি মানে তদন্ত করে ব্যবস্থা নেবো আর কি। পেশেন্ট পার্টি আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি, মানে এমজেএনে ওনারা যোগাযোগ মানে পরবর্তীকালে যোগাযোগ করেনি এবং কোনো অফিসিয়ালি কোনো কমপ্লেনও করেনি। প্রোটোকল থাকে, মানে আমরা দুম করে একটা কিছু কাউকে শোকজ বা কিছু করতে পারিনি। যদি কোনো কমপ্লেন করে তাহলে আমরা অ্যাকশন আবার শোকজ করবে, জেলার ব্যবস্থা নেবো আর কি। তো এরকম নাকের তো প্রায় প্রতিদিন মানে 2 থেকে 3টে করে বের হয়। সময় নষ্ট না করে অসুস্থ শিশুকে নিয়ে যাওয়া হয় 35 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। ভর্তি করানো হয়, শুরু হয় অপারেশন। অবশেষে নাক থেকে বেলুন বের করানো সম্ভব হয়। এখন সম্পূর্ণ সুস্থ 3 বছরের ওই শিশু। কোথায় আসছেন? জশোডাঙ্গা। আচ্ছা, এখন কি পরিস্থিতি আছে আপনার বাচ্চা? এখন ভালো আছে, সুস্থ। বেলুনটা কি বের হয়েছে? কত বড় বেলুন ছিল মোটামুটি? আচ্ছা, ফরেন বডি বা এখানে এই ক্ষেত্রে বেলুনের যে একটা টুকরো, সেটা বাচ্চারা নাকের মধ্যে ঢুকিয়ে বসেছিল, এগুলো বের করা নয়। এগুলো মাঝে মাঝে আমাদের কাছে কেস আছে, এটাও সেরকমই একটা কেস এসেছিল। খুব জটিল সেটাও বলবো না, এটা যে মানে বিশাল কিছু এর লাগে সেরকম ব্যাপারটা অবশ্যই নয়। ঠিক আছে, তো ইন্ডিয়ান হাসপাতাল থেকে রেফার হয়েছে কিনা সেটা যতক্ষণ না তার কোনো প্রমাণ পাচ্ছি, তাই এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।
দুদিন আগে আরজি করে লিফট বিভ্রাট মৃত্যু। ছবিটা কি বদলেছে দেখাবো আপনাদের, দেখুন সেই ছবি। এখনো পর্যন্ত সেই লিফট, যে লিফট চেয়ার রয়েছে, শুধু লিফটম্যান কোথায়? এখানেই তো প্রশ্ন উঠছে। আশ্বাস দিলেও কোথায় লিফটম্যান? আরজি করে লিফট বিভ্রাট মৃত্যু। লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা বাড়ানোর আশ্বাসও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয় হাসপাতালে প্রতিটি লিফটে রাখা হবে লিফটম্যান, কিন্তু কোথায় লিফটম্যান জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারে যে ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল তারপর থেকেও কিন্তু এখনো হাসপাতালের সে অর্থে তৎপরতা দেখা গেল না। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি লিফটে তারা লিফটম্যান রাখবেন, কিন্তু সেই রকম কোনো চিত্রই বাস্তবে দেখা গেল না। আর সকাল থেকেই এমার্জেন্সি বিল্ডিং এর যে কটি লিফট রয়েছে তার বেশিরভাগ লিফটেই কোনো লিফটম্যান নেই, এবং দু একটি লিফটে বসার জায়গা থাকলেও সেই চেয়ারে লিফটম্যানের কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে গত শুক্রবার দিন ভোরবেলা এই ধরনের একটি ঘটনা ঘটে গেল, যার কারণে প্রাণ গেল অরূপ ব্যানার্জি। তারপরেও হাসপাতালের শহর থেকে কোনো ভূমিকা নেই, এই নিয়ে কিন্তু রোগীর পরিবার পরিজনরা প্রশ্ন তুলছেন। এবং শুধু তাই নয়, এই ইমার্জেন্সি বিভাগের বেশ কয়েকটি লিফটে সমস্যা দেখা দিচ্ছে এমনও কিন্তু তারা অভিযোগ তুলছে। তারপরেও হাসপাতাল কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বেশ, যে লিফটে গেছে লিফটম্যান ছিল কোনো? না না, ছিল না। সাধারণ মানুষ যারা লিফট চালাতে পারে না বা বুঝতে পারে না, যাদের মানে হার্ট দুর্বল, তাদের তো ভয় একটু লাগবেই। লিফটম্যান তো রাত্রে তো ঘুমায়, লিফটম্যান বাইরে ঘুমায়, কোনো পাওয়া যায় না, অনেক সময় সব টিপে টিপে যেতে হয়। বড় প্রশাসন, যারা হসপিটাল প্রশাসন আছে, এরা তো এদের তো স্টেপ নেওয়া দরকার, এই ব্যাপারগুলো তো শুধরানো দরকার। সব নিজেরাই টিপে উঠতে হচ্ছে। লেফটের ভেতরে ওদের লোক কেউ নেই, শুধু মনে হয় পেশেন্টের লোক। আমরা একা একাই উঠছি, একা একাই নামছি। ভয়েতে মানে কি হচ্ছে মনের ভেতরে আমরাই জানি। আরজি করে লিফটে আটকে মৃত্যু হয় অরূপ বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা রক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। আর এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 5 জনকে। তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচন্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচন্ড ইরেসপন্সিবল। বৃহস্পতিবার গভীর রাত আরজি কর হাসপাতালে লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারের নিরাপত্তা রক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা। প্রচন্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচন্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট, না ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা যারা ওর এর সাথে যুক্ত আছে মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি, তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে। এবং ভাইয়ের বউ এমএসসি পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে যে 5 জন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল। যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে, তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজি করে লিফটে আটকে মৃত্যু তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজি করে যায় ফরেনসিক টিম। তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে।
হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট। সেই গেটের চাবি কার কাছে ছিল? তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই। একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা। আরজি করে লিফট বিভ্রাটে ফরেনসিক পরীক্ষা। লিফটের তত্ত্বাবধানে রয়েছেন পিডব্লিউডির আধিকারিক এবং কর্মীরা। এই পিডব্লিউডির ইলেকট্রিক্যাল বিভাগের কর্মী আধিকারিকদের তলব কি হলো আজ জানার চেষ্টা করব। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, ইতিমধ্যে গতকাল ফরেন্সিক এক্সপার্টরা আরজিকরের যে লিফট বিভ্রাট হয়েছে সেই প্লেস অফ অকারেন্স বা সেই লিফট তারা এক্সামিন করেছেন। লিফট এক্সামিন করতে গিয়ে তাদের সামনে এসে যান্ত্রিক গোলযোগ বা যান্ত্রিক ত্রুটি, এবং এক্সামিন করার সময় তারা উপলব্ধি করে বা তারা এক্সামিন করে যেটা পেয়েছেন যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার একটি বিষয়। এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন কখন হয়েছিল, কিভাবে হলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো, কারণ ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের যে বয়ান তাতে ওঠানামা করেছে এমনটা বলা হচ্ছে। সেক্ষেত্রে পিডব্লিউডির ইলেকট্রিক্যাল বিভাগের যে সমস্ত আধিকারিক বা কর্মীদের তত্ত্বাবধানে এই আরজিকরের লিফটগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বা পরিচালনার দায়িত্বে রয়েছে, সেই সমস্ত আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে আবারও ফরেন্সিক এক্সামিনেশন করতে চাই, ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করতে চাইছে। সেক্ষেত্রে আগামীকাল সোমবার পিডব্লিউডির ইলেকট্রিক্যাল বিভাগের যে সমস্ত আধিকারিক বা কর্মীদের দায়িত্বে বা তত্ত্বাবধানে এই লিস্টগুলি রয়েছে তাদেরকে আসতে বলা হয়েছে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলে, এবং একই সঙ্গে যে সংস্থার লিস্টের প্রস্তুতকারী সংস্থার আধিকারিক এবং কর্মীদেরকেও কালকে আরজিকরে ডাকা হয়েছে। তাদের উপস্থিতিতেই এই লিস্টের আবারও ফরেন্সিক এক্সামিনেশন হবে বা ফরেন্সিক পরীক্ষা হবে, এবং একসঙ্গে দেখা হবে কোথায় কোথায় ত্রুটি রয়েছে। সেক্ষেত্রে গতকাল যখন পরীক্ষা করা হয় লিস্টটি, তখন দেখা যাচ্ছে পুরো লিস্ট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এখানে ফরেন্সিক এক্সপার্টদের মনে প্রশ্ন দেখেছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় লিস্টটি রয়েছে, তারা কিন্তু ম্যানুয়াল অর্থাৎ কপিকলের মাধ্যমে কিন্তু লিফটটি ওঠানামা করানো হয়েছে। সেক্ষেত্রে তারা দেখতে চাইছে কোন কোন জায়গাতে ফল্ট রয়েছে, সেন্সার একটি ফল্ট রয়েছে, সমস্ত এক্সামিন করবে আগামীকাল আবারও। বেশ, সোমবার তাদের ঘটনাস্থলে আসতে বলা হয়েছে, অর্থাৎ পিডব্লিউডির কর্মীদের উপস্থিতিতেই ফের হবে ফরেন্সিক পরীক্ষা। তদন্ত এখন চলছে, অ্যারেস্ট করা হচ্ছে, রিমান্ড মিলিয়ে 5 আদমিকে। তো ওরা একটা ছিল ওইখানে, মানে একটু নেগলিজেন্স হয়েছে, কেন অনেকক্ষণ ওই ভদ্রলোক এবং ওনার ফ্যামিলি নিচে ছিল, চিৎকার চেঁচামেচি করেছে। ঠিক আছে, তো ওইগুলো তদন্তে হবে। আরও যদি কেউ পাওয়া যায় কারো, তো আমরা ই করবো। কিন্তু আপাতত আমরা পেয়েছি কি তখন যারা লিফটম্যানগুলো ছিল ওদের একটা দায়বদ্ধতা ছিল ডিউটি রোস্টার হিসাবে, এবং ফিজিক্যালি প্র্যাকটিক্যালি যে তদন্তে আমরা জানলাম কি এরা লিফটম্যানের ডিউটিতে ছিল, এরা ওইখানে ছিল গার্ডের ডিউটিতে ছিল, ওদেরই এটা করা হয়েছে। এরপরে যদি আরও কারো কিছু পাওয়া যায় তো ওটা দেখা হবে। চোখের সামনে স্বামীর মৃত্যু, আর স্বামীর মৃত্যুর ভয়ঙ্কর অভিজ্ঞতা চোখের সামনেই স্বামীর মৃত্যু দেখেছেন। আরজিকরের লিফট বিভ্রাটে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়। স্বামীর মৃত্যুর সাক্ষী শ্রী সোনালী দত্ত বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফট বিভ্রাটে স্বামীর মৃত্যু হয়েছে। কিছুতেই ভুলতে পারছেন না ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা। ব্যাস লিফটে উঠেছি আর লিফটে 4th প্রেস করেছি, তো লিফট মানে প্রথমে উঠে আবার নামতেই থাকে একদম বেসমেন্টে গিয়ে থামলো। দরজাটা খুললো, আমরা দেখতে পাচ্ছি যে কলাপসেবল লাগানো। তো আমরা তো যথারীতি হেল্প করছি। আমরা ওই ছোট গেটটার মধ্যে
একটু দাঁড়িয়ে চিৎকার করছিলাম, হাজবেন্ড দরজার সেন্সারে যাতে দরজাটা না বন্ধ হয়ে যায় সেই জন্য সেন্সারে দাঁড়িয়ে, মানে সজোরে দরজাটা লাগে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি আমার ছেলে দুমড়ে মুচড়ে রাউন্ড লেভেলে যে গর্তে পড়ে যায়, আমরা পড়ে গেলাম আর ও লেগে গিয়ে একদম পুরো ওপরে উঠে গেল। তারপরে বাইরের যে দরজা সেটা দেখছি লেগে গেল একটু পরে, তারপরে দেখছি ওপর থেকে আমার হাজবেন্ডের রক্ত ঝরে ঝরে আমার গায়ে পড়ছে, একটু আবার উঠেছে, আবার আমার কোলে এসে বডিটা পড়লো। নজর রাখবো পরের খবরে। 26-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আর আজ ভবানীপুরেই কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রণকৌশল ভবানীপুরে কি হবে তা নিয়ে বৈঠক হয়েছে, সুব্রত বক্সির নেতৃত্বে সেই বৈঠক সম্পন্ন হয়েছে। কিন্তু আজ প্রথম ভবানীপুরে কর্মী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো ডিটেল জানার চেষ্টা করব, আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, আজ প্রথম কর্মী সভা ভবানীপুরে শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দেবেন তিনি? প্রথমত হচ্ছে ভবানীপুর এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম রাজনৈতিক আকর্ষণের জায়গা এবং গোটা দেশের রাজনৈতিক মহলে ভবানীপুর বিধানসভা নির্বাচনের রাজনৈতিক খুঁটিনাটি তথ্য তারা পর্যবেক্ষণ করছেন। 2021 5 বছর আগে নির্বাচনের ক্ষেত্রে নন্দীগ্রামের নির্বাচন কেন্দ্রিক যে ধরনের রাজনৈতিক উত্তাপ ছিল, এবারে শহর কলকাতার এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ঠিক সেই ধরনের রাজনৈতিক উত্তাপ এখন থেকেই লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে ভবানীপুরের ক্ষেত্রে ভবানীপুর বিধানসভার নিজস্ব যে চারিত্রিক গঠন, তাতে বলা হয় যে ভবানীপুর হচ্ছে মিনি ইন্ডিয়া। গোটা দেশের বিভিন্ন সংস্কৃতির যারা মানুষজন, বিভিন্ন ভাষার মানুষজন, তাদের একটা অংশ তারা ভবানীপুরে থাকেন এবং ভবানীপুর বিধানসভার যে 8টা ওয়ার্ড রয়েছে সেই 8টা ওয়ার্ডের সেজন্য আলাদা আলাদা করে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, রাজনৈতিক আলোচনা এই 8টা ওয়ার্ডকে কেন্দ্র করে হয়। যেহেতু এবারে নির্বাচনের ক্ষেত্রে ফের 2021-এর পর সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফলে গোটা রাজ্যের নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক যে চোখ বা নজর সেই ভবানীপুরের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই 2021-এর বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে এই বিষয়ে তারা প্রচারে নিয়ে আসে এবং বাংলা নিজের মেয়েকেই চাই স্লোগান, পোস্টার, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন সং আমরা দেখেছিলাম। এবারে ভবানীপুরের জন্য সেই ধাঁচেই ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সত্যি ভবানীপুর তার হোম গ্রাউন্ড, সেই বার্তাকে তারা তুলে এনেছেন এবং যে কারণে গত বৃহস্পতিবার দিনকে তুমি উল্লেখ করলে যে সুব্রত বক্সির অফিসে বৈঠক হয় এবং যে বৈঠকে ফিরাদ হাকিম তিনি ছিলেন, 6টি ওয়ার্ডের কাউন্সিলররা ছিল, আরও সাংগঠনিক কিছু নেতারা ছিলেন। মূলত আজকের এই অহিন্দ্র মঞ্চে যে কর্মী সভা হতে চলেছে তাতে ইতিমধ্যে যারা বুথ লেভেলের কর্মী, ওয়ার্ডের বিভিন্ন সময় যারা সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা একে একে উপস্থিত হতে শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজকের এই কর্মী সভাতে তিনিও উপস্থিত থাকবেন ভবানীপুরে এবং তারা দুজনেই ভবানীপুরের ভোটার। এই যে কর্মীরা রয়েছেন, কর্মীদের কাছে তারা দুজনেই কার্যত যে পেপ টক দেবেন এবং বুথভিত্তিক প্রচারে তৃণমূল কংগ্রেস কতটা জোর দেবে এবং কিভাবে তারা সেই প্রচারটি করবে সেটাই আজকে আরও একবার বুঝিয়ে দেওয়া এবং কার্যত হোম টাস্ক তারা দিয়ে যাবেন। তারা নিজেরাও প্রচারে থাকবেন, কিন্তু যেহেতু তারা গোটা রাজ্য জুড়ে প্রচারের কাজে ব্যস্ত থাকবেন, ফলে এই ওয়ার্ডের নেতা কর্মীদেরকে ভীষণ রকমভাবে ভবানীপুরে থাকতে হবে। ফলে কিভাবে ঠিক তারা প্রচার চালিয়ে যাবেন সেই বার্তাই এই কর্মী সভার মঞ্চ থেকে দেবেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ আবির। নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী ছবি দেখাই আপনাদের, এই যে দেখুন, দুপুরে জমি আন্দোলনকারীদের পরিবারের সঙ্গে লাঞ্চ সারলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু, ভাঙাবেড়িয়ার শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী। নিউজ